আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৬ আসামির মধ্যে ২ আসামি রাফিউল হাসান ও আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের ২২ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে বাকি ২৪ আসামিকে উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। রোববারের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এ নির্দেশ দেয়। এদিকে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর মামলায় শুনানির তারিখ পিছিয়ে ১৬ জুলাই করা হয়েছে। এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলা ৪ আসামি এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে ৩০ জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। সেখানে কারাগারে আটক ছিলেন ৪ জন, আর ২ জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। ২২ জুলাই ২০২৫ যারা পলাতক থাকবেন তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে। তারপরেই অভিযোগ শুনানির দিকে মামলাটি যাবে। কিছু মৌলিক বিষয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে চলতি সপ্তাহে বড় অগ্রগতির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার দ্বাদশ দিনের আলোচনার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, আলোচনা সুনির্দিষ্ট করে দ্রুত জাতীয় সনদে পৌঁছাতে পারলে সবার জন্যই ভালো হবে। আজকের আলোচ্য সূচিতে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। কিছু বিষয় আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে দুটো বিষয় আসলে আমাদের গত কয়েকদিনের আলোচনায় আমরা যথেষ্ট পরিমাণে কাছাকাছি অবস্থানে আছি। সেদিক থেকে আমরা বিবেচনা করছি যে আজকে যদি প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা বিষয়ক আলোচনাটায় একটা সমাপ্তি টানতে পারি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। দীপ্ত, আজকের বৈঠকে ৩টি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থার ঘোষণা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসলে কতখানি অগ্রগতি হয়েছে, আর বৈঠকের সর্বশেষ আপডেট কি আছে আপনার কাছে? সাথে আপনি যেমনটি বলছিলেন যে আজকে আলোচনার যে 3টি বিষয় তার ভিতরে কিন্তু জরুরি অবস্থা জারির যে বিষয় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে, এবং সব রাজনৈতিক দলগুলো সেখানে একাত্মতা প্রকাশ করেছে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে যে জামাতের নায়েব আমির, উনি কিন্তু মাত্রই বের হয়ে এসেছেন এবং তিনি কিন্তু বের হয়ে এসেই কিন্তু জানিয়েছেন যে এই যে জরুরি এই ঘোষণা সেটিতে কিন্তু একাত্মতা প্রকাশ করেছে। যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছে এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়াও যে আরও কয়েকটি যে আলোচনা আছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং যে প্রধান বিচারপতি, সেই আলোচনাগুলো চলছে। এখন মূলত প্রধান বিচারপতি কাকে করা হবে সেইটি নিয়ে আলোচনা চলছে, এবং আমরা জিজ্ঞেস করেছিলাম জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যে মানুষের মৌলিক অধিকার সেগুলো খর্ব করা হবে কিনা, এই বিষয়ে আলোচনা হয়েছিল কিনা। তারা কিন্তু জানিয়েছে মানুষের যে মৌলিক যে অধিকার, পাশাপাশি যে টর্চার এবং যে ধর্মীয় যে ভাবমূর্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে কোনো খর্ব করা হবে না, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং সব রাজনৈতিক দলই কিন্তু সেখানে মত প্রকাশ করেছে। পাশাপাশি এখন যে প্রধান বিচারপতির যে প্রধান বিচারপতি কাকে করা হবে সেটি নিয়ে আলোচনা চলছে। আমরা সেটি তিনি জানিয়েছেন যে সেটি নিয়ে আলোচনা চলছে, এবং প্রধান বিচারপতি কাকে করা হবে সে বিষয়ে তাদের থেকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের যে জ্যেষ্ঠতার যে রয়েছে, যিনি সিনিয়র রয়েছেন সেই অনুযায়ী আসলে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে, এবং কয়েকটি দল সেখানে একাত্মতা প্রকাশ করেছে, এবং কয়েকটি দল আসলে সুপারিশের মাধ্যমে যে প্রধান বিচারপতির জন্য কিন্তু প্রস্তাব দিয়েছে। তবে কিন্তু অনেক দলই এই প্রস্তাবটি নাকচ করে দিয়েছে, এবং এর পরবর্তীতে আসলে প্রধান বিচারপতির পরবর্তীতে আসলে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, কতজনের নাম থাকবে, কিভাবে গঠন করা হবে সেটি নিয়ে আলোচনা করা হবে এমনটি কিন্তু জানা গেছে। এবং একটু পরেই লাঞ্চের বিরতি অনেক রাজনৈতিক দলই নামবে, তারপরে আরও বিস্তারিত জানাতে পারবো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপ্ত।
শাপলা প্রতীকের বিকল্প কোনো প্রতীক নিয়ে ভাবছে না এনসিপি, এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দুপুরে একথা বলেন তিনি। সংসদ নির্বাচনের আগে আবারও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি। এর আগে সকাল 11:15টায় তার নেতৃত্বে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে। এনসিপি নেতারা দলের নিবন্ধন, দলীয় প্রতীকের বিষয়ে ইসির সিদ্ধান্ত ও প্রবাসী ভোটারের বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেন। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এনবিআরকে 2 ভাগ করা নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে কিছু ত্রুটি আছে বলে জানিয়েছেন ব্যবসা বাণিজ্য, শিল্প বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, ত্রুটিগুলোর সংশোধনের সুপারিশ করবে কমিটি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে, এখন কাজের মাধ্যমে তাদের এই আস্থা ফেরাতে হবে। তাদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে গণমাধ্যমে এসেছে। ক্যাডার নিয়োগ এবং সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নতুন নীতিমালা করার সুপারিশ করবে এই কমিটি। তো আপনারা জানেন যে অধিকতর গতিশীল করার জন্য পাশে অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে বলতে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত নাকি কে? এতে যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত ও দালাল চক্রের দৈরাত্ম্য বন্ধে অভিযান পরিচালনা করে র্যাব 2। সকালে রাজধানী পঙ্গু, শিশু, হৃদরোগ ও সোহরাওয়ার্দী হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া, রোগীদের হয়রানি সহ বিভিন্ন অভিযোগে 4 নারী ও 11 পুরুষ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালেদুল হক বলেন, কোনো প্রকার হয়রানি ছাড়া শতভাগ সেবা নিশ্চিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান আইনের সীমাবদ্ধতার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপ্রেজেন্টেটিভ এবং সরকারি হাসপাতালে রেফারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত কারাদণ্ড ও 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রফেশনাল নৈতিকতা থেকে কেউ যদি ডিরেইল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইনগতভাবে কিছু করতে পারি না। এখন একজন ডাক্তার সে যদি তার নিজস্ব ক্লিনিক বা সেরকমভাবে তাদের রোগীদেরকে রেফার করে, সেখানে আমাদের কিন্তু আইনে সেখানে কিছু করণীয় নাই। সরকারি মেডিকেল হসপিটালে দালাল বিরোধী অভিযান আমরা পরিচালনা করেছি। শেরবাংলা নগর এবং আগারগাঁও কেন্দ্রিক এই 4টি হসপিটালে আমরা আজকে এই দালাল বিরোধী অভিযান পরিচালনা করি এবং এই অভিযান চলাকালে আমরা 15 জনকে বিভিন্ন অভিযোগে আটক করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা এবং আর্থিক দণ্ড জরিমানা করেছেন। অবৈধ দোকানপাট স্থাপন ও চাঁদা উত্তোলন বন্ধে মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করছে ডিএমপির স্পেশাল ভ্রাম্যমাণ আদালত। সকালে অভিযানের শুরুতে বাবুবাজার ব্রিজের নিচে অবৈধ পার্কিংয়ের দায়ে বাহাদুর শাহ পরিবহনের একটি বাস জব্দ ও চালককে আটক করা হয়। সে সময় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো একজনকে 7 দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দর্শক, এই মুহূর্তে মিটফোর্ড এলাকায় আছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অরণ্য, জানাবেন অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সেই এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? সাথী, এই মাত্রই কিন্তু অভিযানের সমাপ্তি ঘোষণা করলেন ঢাকা মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট লালবাগ জোনের স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, এবং তিনি কিন্তু প্রায় 2 ঘন্টা যাবত এখানে অভিযান পরিচালনা করেন। এবং আপনি জানেন যে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পরে যে মানুষের মধ্যে একটি ক্ষোভ এবং আশঙ্কা দানা বেঁধেছে, সেই ক্ষোভের জায়গা থেকে মূলত এই অঞ্চলের
পরিবেশগত দিকটিকে পরিষ্কার করার জন্য মূলত এই অভিযানটা পরিচালনা করা হয় এবং সেখানে যে অবৈধ দোকানপাটগুলো ছিল, ভ্রাম্যমাণ যে দোকানপাট, বিভিন্ন রকমের ফুচকা বিক্রেতা বলেন বা চা সিঙ্গারা বিক্রেতা বা বিড়ি সিগারেট বিক্রেতা সহ এরকম বিভিন্ন যে দোকানপাট ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং তার পাশাপাশি অবৈধ পার্কিংয়ের যে ব্যাপারটা ছিল সেই পার্কিংয়ের জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকজন অবৈধ দোকানপাটে নিয়ন্ত্রণ করতে এমন একজন শিক্ষামূলকভাবে মাত্র 7 দিনের দেওয়া হয় এবং বলা হয় যে এর ফলে বাচ্চাদের সবাই শিক্ষা নেবে এই ধারণা থেকেই মূলত তাকে খুব অল্প দিনের সাজা দেওয়া হয়। এর পাশাপাশি এখানে বিভিন্ন বেশ কয়েকটি ভ্যান, বেশ কয়েকটি রিক্সাকে কিন্তু জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে দোকানপাটগুলো জব্দ করে পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। আপনি জানেন যে আসলে এই সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে যে পরিবেশগত যে অবনতিটা হয়েছিল, এই পরিবেশ পরিস্থিতির আলোকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, যাতে অজানা লোকজনের আনাগোনা কম থাকে এবং রাস্তাঘাট ক্লিয়ার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মূলত এই বিষয়টাকে সামনে রেখে এই অভিযানটা পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেট এবং এর মাধ্যম দিয়ে এই এলাকাতে একটি বার্তা দেওয়া হয়েছে যে এখানে আর কোনো রকমের অবৈধ স্থাপনা যাতে বসানো না হয় এবং এখানে যে রাস্তাঘাট রয়েছে, যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে আশপাশ দিয়ে এই হাসপাতালের আশেপাশের পরিবেশটা যাতে স্বাভাবিক থাকে সেই ব্যাপারটা কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে জোর দিয়ে আশেপাশের স্থানীয়দেরকে সবাইকে বলে গিয়েছেন। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড মিলছে টাকার বিনিময়ে। পরীক্ষা ছাড়াই পাওয়া যাচ্ছে বিবিএ, ল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। আরটিভির অনুসন্ধানে উঠে আসে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির সার্টিফিকেট মিলছে মাত্র 1.5 লাখ টাকায়। তবে এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি কর্তৃপক্ষের। তদন্ত করে অবশ্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সার্টিফিকেট জালিয়াতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন জাহিরুল ইসলাম। এটা আমাদের ছিল। টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, পড়াশোনার দরকার নেই, লাগবে না পরীক্ষাও, এমন তথ্যের অনুসন্ধানে নামে আরটিভি। অনুসন্ধানে উঠে আসে একটি চক্র টাকার বিনিময়ে বিক্রি করছে সার্টিফিকেট। চক্রের এক সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আরিয়ান শরীফ। শরীফ জানায় 1.5 থেকে 2 লাখ টাকা দিলেই মিলবে উচ্চতর ডিগ্রি। প্রথমে 50,000 টাকা দিতেই চলে আসে ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট। পরে সার্টিফিকেট পাওয়ার কৌশল বলে দেন আরিফ। আমরা বসে থাকবো, ভার্সিটি ইমেল করবে, এবার ওনারা আমি পাসওয়ার্ড আইডি দিয়ে দিব, কালকে অনলাইন এবং ওনার আইডি এবং অনলাইন উনি দেখবে, এবার উনি স্ক্যানার করেও দেখতে পারবে। কোনো 2 নম্বরের সুযোগ নেই। শরীফের মাধ্যমে জানা যায় এই চক্রের আরেক হোতা আসলাম হাসান তুষার জানান শুধু ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটই নয়, টাকার বিনিময়ে মিলবে আরো কয়েকটি ভার্সিটির সার্টিফিকেট। আপনার কাছে যদি কেউ বলে যে ভাই ফিজিক্যাল ভেরিফিকেশন নেব, ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিব, তাইলে আপনার রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, গণবিশ্ববিদ্যালয় আছে, গণবিশ্ববিদ্যালয় ফিজিক্যাল হবে না, মেইন ওয়েবসাইট থেকে ভেরিফাই হবে। সিলেটের লিডিং ইউনিভার্সিটি আছে, ওইটা থেকেও তো আপনার এলএলবি হবে, ওইটা একবার ফ্যাকাল্টির যে চেয়ারম্যান তার সাথে ডিরেক্ট বসাই দিব, লেনদেন সবাই করবে। বিশ্ববিদ্যালয়টির দাবি এ বিষয়ে কিছুই জানেন না তারা। SC.BD এটা আমাদের ছিল, কিন্তু এটার মধ্যে আমাদের এখন ক্রেডেনশিয়ালটা আমাদের হাতে নাই। হ্যাঁ, যার জন্য এটার এই ইমেলটা আমাদের হাতে নাই। এই ইমেলটা এটা আমার জানা নাই এখন কে ব্যবহার করে, বিকজ আমাদের ইউনিভার্সিটি। জি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মেম্বার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন এর দায় কোনোভাবেই সংশ্লিষ্টরা এড়াতে পারে না। যদি আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটা একটা বড় ধরনের অপরাধ। আমাদের যে প্রচলিত নিয়ম কানুন আছে সেটা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ডেফিনেটলি সেটা দায় এড়াতে পারেন না। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। সার্টিফিকেট জালিয়াতি অথবা এনআইডি কার্ডের জালিয়াতি, ড্রাইভিং লাইসেন্সের জালিয়াতি এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে সেই তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমরা যখন মোটামুটি নিশ্চিত হতে পারি তখন আমরা বিভিন্ন অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডই বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। এতে সার্টিফিকেটধারীর সংখ্যা বাড়লেও দেশ হচ্ছে মেধাশূন্য, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মধ্যে একজন চট্টগ্রামের ছেলে ওমর বিন নুরুল আফসার। তিনি ছিলেন ২৪-এর আন্দোলনের সক্রিয় যোদ্ধা। তবে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে জীবন দিতে হয় তাকে। ওমরকে হারিয়ে এখন শোকাহত তার পুরো পরিবার। ১ বছরেও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের ৫ আগস্ট ৩৬ দিনের টানা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পতনের বিজয় উল্লাস চলছে সারা দেশে। সবার মতো ঢাকার উত্তরায় বন্ধুদের সাথে বিজয় মিছিল শেষে বাসায় ফিরছিলেন ওমর বিন নুরুল আফসার। মিছিলে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের শেষ মডিউলের শিক্ষার্থী ছিলেন ওমর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। মায়ের আক্ষেপ, যুদ্ধে বিজয়ী হলেও তা উপভোগ করতে পারলেন না তার ছেলে। ছেলেকে কল দিয়েছি, তখন একটা ছেলে ধরছে, বলছে আন্টি এই মোবাইলটা যার, উনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা আপনি টেনশন করেন না, ওর থেকে গুলি লাগছে। এই কষ্টটা আসলে কিন্তু সহ্য করার মতো না, এটা হৃদয়টা অনেক বার হয়ে যায়। ইঞ্জিনিয়ার হয়ে বের হলে সম্মান যেটা দিচ্ছে, এর চেয়ে বেশি সম্মান আমি এখানে পাইছি যে ও শহীদ হওয়াতে। ওমর আফসারের স্বপ্ন ছিল বিমান প্রকৌশলী হবার। তার এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না স্বজন ও সহপাঠীরা। শহীদ ওমরের বিচারটা যেন সঠিকভাবে করা হয় এবং প্রত্যেকটা জুলাই আন্দোলনের শহীদদের বিচারটা যেন সঠিকভাবে করা হয়। আমি তো বিশ্বাস করি না কি ও গুলি খাইছে, কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে বা 1 ঘন্টা আগে। সরকার যতই বলুক না কেন, আপনারা যতই আসে আমাদের খোঁজ খবর নেন না কেন, আমরা এই শূন্যতাটা কখনো আমাদের মাঝে ফিল আপ হবে না। 18 জুলাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও আন্দোলনকারীদের রাজপথে রেখে ঘরে বসে থাকতে পারেননি তিনি। লড়াই করে শেষ পর্যন্ত ছিনিয়ে আনেন চূড়ান্ত বিজয়। ওমরের মতো হাজারো শহীদদের জীবন যাতে মূল্যহীন না হয়ে পড়ে, এমনটিই চাওয়া পরিবারের। আব্দুল হামিদ, RTV। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। টিকে থাকা লড়াইয়ে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডেম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কা জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-20 সিরিজটিও নিজেদের করে নেবে স্বাগতিকরা। তাই সিরিজে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না লিটনরা। সকল ভুল শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের কোচের কণ্ঠে। বাংলাদেশ চায় লঙ্কা সফরটি জয় দিয়েই শেষ করতে। আমাদের লক্ষ্য হলো এই ম্যাচে ভালো করা। আগের ম্যাচে যেখানে ভুল হয়েছে, এবার সেসব জায়গায় ভালো করতে চাই। আমরা জানি আরো বেশি রান করতে হবে, প্রথম 6 ওভারে ভালো বোলিং করতে হবে। শ্রীলঙ্কার সাথে ভালো লড়াই করতে হলে আরো উন্নতি দরকার আমাদের। জানিয়েছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্যে 30% শুল্ক আরোপ, ট্রাম্পের পাল্টা ব্যবস্থা নিলে আরও বাড়ানোর হুমকি। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলের সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বড় জয়ের শিরোপার পথে এগিয়ে যেতে চান স্বপ্না সাগরিকারা। হবিগঞ্জের সেপটিক ট্যাঙ্কে গ্যাসের বিষক্রিয়ায় 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার শাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চুনারুঘাটের মানিক মিয়া ও বানিয়াচংয়ের রফিকুল ইসলাম। স্থানীয়রা জানায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার খন্দকার আনোয়ার হোসেন জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। পরে শ্রমিকরা ট্যাঙ্কের ভিতরে শাটারিং খোলার জন্য নিচে নামেন। বিষাক্ত গ্যাসের কারণে দুজনেরই মৃত্যু হয়। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় নির্ধারণ করা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। ব্যয়ের এই সংকোচন সরকারের আর্থিক মিতব্যয় ও রাজস্ব ঘাটতি সামলানোর চেষ্টার
প্রতিফলন। তবে ব্যয় কমলেও সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও অবকাঠামো খাতে বরাদ্দে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট কাঠামোতে সুষম উন্নয়ন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কিছু ব্যয় হ্রাস পরিকল্পিতভাবেই করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যয় কাঠামো বাস্তবায়ন কার্যকর, রাজস্ব আদায় ও দুর্নীতি রোধে অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 30% শুল্ক আরোপ করেছেন। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানায় হোয়াইট হাউস। শনিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি বাণিজ্য অংশীদাররা পাল্টা ব্যবস্থা নেয় তবে তাদের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে। এর পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল সহ আরও কয়েকটি দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। থাইল্যান্ডে 2025 সাল থেকে এখন পর্যন্ত মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। এবছর এখন পর্যন্ত মাঙ্কি পক্সে মোট 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির বিভিন্ন অঞ্চলে এসব রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় এবারে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। 2024 সালে থাইল্যান্ডে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছিল 176 জন এবং 2023 সালে আক্রান্তের সংখ্যা ছিল 676 জন। ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে পিএসজি এবং চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ড ও ফ্রান্সের ক্লাব দুটির লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এই ম্যাচে জয় দিয়ে শিরোপা নিজেদের করে নিতে মরিয়া লুইস এনরিকের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পিএসজি ফাইনালে উঠেছে রিয়ালকে এক প্রকার উড়িয়ে দিয়ে। তবে ফাইনালের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষ চেলসিকে সমীহ করছে ফ্রান্সের ক্লাবটি। অপরদিকে পিএসজিকে ফেভারিট মানলেও জয়ের কথাই ভাবছে চেলসি। বিশ্বের সেরা ক্লাব হওয়ার এই সুযোগ ছাড়তে নারাজ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।